ওকে, তাহলে কি বলছিলাম, যদি দ্বিবন্ধন থাকে মেটা নির্দেশকের ক্ষেত্রে আমাদেরকে কি মনে রাখা লাগবে? যে মূলকটা যুক্ত থাকবে বেনজিন বলয়ে, সেটা দ্বিবন্ধন হইতে হবে। আর এটাকে আমরা বেনজিন বলে নিষ্ক্রিয় কেন বলছি? কারণ এটা বেনজিন বলে থেকে ইলেকট্রন নিয়ে নিবে। অর্থ বেড়াতে আমরা কি দেখছিলাম, সেটা বেনজিন বলে ইলেকট্রন দিয়ে দিত। আর মেটাটা মেটার ক্ষেত্রে কি হবে, সেটা বেনজিন বলে থেকে নিয়ে যাবে। এখন আমরা যদি একটু মেকানিজমটা দেখি, যে এটাকে যদি আমরা এইভাবে লিখি। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবা, না বুঝলে আমাকে বলবা। এই নাইট্রোটাকে যদি আমরা লিখি, এটা এইভাবে আছে, একটা নাইট্রোজেনের তিনটা হাত, ঠিক আছে? তোমাকে এইভাবে দেয়া লাগবে। এইভাবে যদি না, আরো কাটিয়ে দিবে কিন্তু। তিনটা হাত কিন্তু এখানে একটা হাত, এখানে দুইটা হাত হয়ে গেছে। একটা হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দেখাইতে হবে। এখন যদি দেখো একটু, এই যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? কার অক্সিজেনের। তড়িৎ ঋণ? অক্সিজেনের। তাহলে এই বন্ধনের ইলেকট্রন গুলো অক্সিজেন নিয়ে যাবে। অক্সিজেন যদি নিয়ে যায় তাহলে কি হবে দেখো। অক্সিজেন মাইনাস, আর নাইট্রোজেন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন এই যে ইলেকট্রনের যে ঘাটতিটা দেখা দিছে, ইলেকট্রনের ঘাটতি দেখা দিলে উদারধর্মীকে বেনজিন, বেনজিন কি করে, বেনজিনের একটা ইলেকট্রনটা বলে যা তোমাকে দিচ্ছি, এই যে দিচ্ছে। এখন সে যে ইলেকট্রনটা দিচ্ছে, তাহলে এই যে তার এখানে কি ইলেকট্রন, এই বন্ধনটা গেছে গা। এটা যদি জায়গা, তাহলে খেয়াল করো যে এই যে এখানে ডাবল, এখানে এটা 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 এখানে চলে আসবে, সরি, এটা 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 এখানে চলে আসবে এখানে। এখানে যদি আসে, তাহলে এটা ডাবল বন্ড হয়ে যাবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে এই যে যে ইলেকট্রনের ঘাটতিটা ছিল, ইলেকট্রনের ঘাটতিটা কি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। বাট হয়েছে কি, এখান থেকে ইলেকট্রন গেলে গা, এই ইলেকট্রন চলে গেছে, এই জন্য প্লাস মাইনাস দিও না, আবার ইলেকট্রন কি চলে গেছে, ইলেকট্রনের ঘাটতি। কারণ সে ওই সময় হয়েছিল কি, অর্থ থেকে আসছে, আর এখান থেকে কি গেছে, তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে। এখানে যদি ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, সে আবার করবে কি, এখানে চলে আসবে। এখানে যদি চলে আসে, তাহলে হবে কি দেখো, চিত্রগুলো ভালো করে বুঝতে হবে। এই যে ডাবল বন্ড, অক্সিজেন মাইনাস তীর চিহ্ন দিয়ে অক্সিজেনের সাথে বন্ধন। তাহলে এই যে এটা যে এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে, এটা তো এখানে আছে, এটা যদি এখানে আসে, আবার ঘাটতি এখানে দেখা দিবে, কারণ এই বন্ধনটা বের হয়ে গেছে। এবার এই ঘাটতি, এই এখানের ঘাটতিটা পূরণ করার জন্য হাতে সালাক কি করে এখানে আসবে। হ্যাঁ, সবগুলা সালাক বেঞ্জিনের। এই তাইলে এই যে এটা তো এখানে আছে, এবার এটা যদি এখানে চলে আসে, এবার ঘাটতি কোথায়, এখানে না এখানে না ঘাটতি দেখা দিবে। এখানে ঘাটতি দেখা দিলে এটা আবার এখানে চলে আসবে। এটা যদি এখানে চলে আসে, একে বোঝে ঠিক আছে, আমি আবার এখানে চলে আসি। দেখতেছো? বুঝতেছো নি? এই যে এটা এখানে আসলে, এই আবার আগের মতন চলে আসছে। এই যে এই বর্ণটা যদি এখানে ডাবল বন্ড, এই, বলো বুঝছো কিনা, বলো এতটুকু। বুঝছি। আচ্ছা, এখন দেখো তো প্লাস কোন কোন অবস্থানে হয়েছে, অর্থ, প্যারা নাকি মেটাতে? তুমি যদি একটু ভালো করে দেখো, আমি যদি বলি যে 3 নং, 4 নং ও 5 নং চিত্রে, এগুলা কি অবস্থান, অর্থ অবস্থান না? অর্থ, অর্থ অবস্থানে কি হচ্ছে, অর্থ আর প্যারা অবস্থানে, এগুলো অর্থ অবস্থানে, এই দুটো হচ্ছে অর্থ। আর এই মাঝখানেরটা হচ্ছে, এইটা হচ্ছে প্যারা। তাহলে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিছে নাকি, অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিছে নাকি ইলেকট্রন বেশি আছে, কোনটা? ঘাটতি দেখা দিছে। ইলেকট্রনের ঘাটতি। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আর আর দুইটা অবস্থান কি মেটা না? তাহলে অর্থ আর প্যারাতে যদি ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, তার মানে মেটা অবস্থানে ইলেকট্রন বেশি আছে না কম আছে? ঘাটতি তো মেটা অবস্থানে দেখা দেয় নাই, মেটা অবস্থানে কি ঘাটতি দেখা দিছে? বেশি আছে। তাহলে মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। তাই কি হবে, তাই নাট্যমূলকটাকে আমরা কি বলবো, মেটা নির্দেশক। কারণ
কারণ এটা কি করছে, মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়াইছে। বুঝছো? এতটুকু বুঝছো কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। শাহিদা বুঝছো? আমি বলি যে ধরো এই নাইট্রো বেঞ্জিন, এখন ধরো এখান থেকে এটার সাথে মিথাইল ক্লোরাইড আসবে, তাহলে এখান থেকে তো মিথাইল মিথাইল ইলেকট্রোফাইলটা আসবে। এটা কোন কোন অবস্থানে যাবে? কোন কোন অবস্থানে যাবে? মেটা অবস্থানে যাবে। কারণ কি? কারণ যে এই এই যে ও যে বসে আছে, ও কি বলবে, ও যেহেতু মেটা নির্দেশক, ও বলবে যে মেটাতে যা। আর যদি এখানে অর্থপ্যারামূলক থাকতো তাহলে সে কি বলতো? অর্থ বা প্যারাতে যেতে বলতো। বুঝছো? বুঝছো কিনা? জি ভাইয়া। না বুঝলে বলিও। এটা বেনজিন। দেখে নাই, প্রশ্নের আনসার দাও। এটা হচ্ছে টলোইন। আর এটা হচ্ছে নাইট্রোবেনজিন। তাহলে বলো তো, কোচ এই এই তিনটার মধ্যে সবচেয়ে সক্রিয়তা বেশি কার? সক্রিয়তার ক্রম যদি লিখতে বলি, পরীক্ষাতে যদি আসে, সবচেয়ে সক্রিয় কে? বেনজিন। সবচেয়ে সক্রিয় হচ্ছে টলোইন। কেন? কারণ টলোইনে যে মূলকটা আছে সেটা হচ্ছে অর্থোপেরা। সেটা কি করবে? বেনজিন বলয়কে ইলেকট্রন ঢেলে দিবে, বেনজিন বলয় সক্রিয়তা বাড়িয়ে দিবে। তাহলে সবচেয়ে বেশি কে? টলোইন। তারপরে কে বলো? তারপর কে? বলো তারপর কে? রুটি সাপ দাও গরম গরম। তারপর কোনটা হবে এখন? বেনজিন না, না। হ্যাঁ, তারপর বেনজিন হবে। কেন? কারণ বেনজিনে কি না, বেনজিনে কোনো মূলকে নাই। এখন তারপরে লাস্টে নাইট্রো বেনজিন কেন? কারণ নাইট্রো বেনজিন হচ্ছে বেনজিন বলা নিষ্ক্রিয়কারী। বেনজিন বলায় নিষ্ক্রিয়কারী। আর বেনজিনে তো কোনো মূলক যুক্ত না থাকার কারণে এটাকে কেউ সক্রিয় করে না, নিষ্ক্রিয় করে না, কিন্তু মানে কেউ ক্ষতি করতেছে না, ভালো করতেছে না, কিন্তু ও তো ক্ষতি করতেছে, এই কারণে ওর সক্রিয়তা সবচেয়ে কম। এখন যদি এটা সিকিউতে আসে তাহলে তুমি কেমনে দিবা বলো তো? মনে আছে টলয়েনের এই জিনিসটা তোমাদেরকে আমি অর্থ বেরাতে লেখা দিছিলাম না, এইটার মতো এমনে? জি ভাইয়া। তো ওইটা দিবা। তারপর বেনজিনে কোনো কিছু দেওয়ার দরকার নাই, নাইট্রো বেনজিনে কি দিবা? এমনে দিবা। লেখার পরে তারপর বলবা যে টলোইন কি করে, অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, বেনজিন বলকে সক্রিয় করতেছে, এই কারণে এটা সক্রিয়তা সবচেয়ে বেশি। বেনজিনে যেহেতু কোনো মূলক যুক্ত নাই, এই কারণে বেনজিনের সক্রিয়তা টলোইন থেকে কম। নাইট্রো বেনজিনের আরো কম, কারণ নাইট্রো বেনজিনে নাইট্রো মূলকটা মেটা হওয়ার কারণে, মেটা নির্দেশক হওয়ার কারণে সে বেনজিন বলে থেকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে। এই যে ইলেকট্রন নিয়ে যায়, এমনি ইলেকট্রন নিয়ে যায়, এই যে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, ইলেকট্রন নিয়ে যাওয়ার কারণে এটা বেনজিন বলকে নিষ্ক্রিয় করতেছে, এই কারণে এর সক্রিয়তা সবচেয়ে কম। বুঝছো? পারবে না? আজকে ক্লাস জি শেষ ভাইয়া। হওয়ার পর যদি বই থাকে, বই গাইড খুলবা, গাইড খুলে দেখবা যে এই টাইপের কয়টা প্রশ্ন আসছে, হাজার হাজার প্রশ্ন আজকে পড়ে ফেলবা। যদি বই না নাও, সাহিদাকে বললে সাহিদা ছবি তুলে পাঠাবে। ঠিক আছে? এরকম প্রশ্ন পাবা, দেখবা। হ্যাঁ, কোনটা সক্রিয়তা বেশি, কোনটা সক্রিয়তা কম। এটা এটা কি নির্দেশক বলো তো? এটার নাম কি বলো? এটার নাম মনে আছে? এটার নাম হচ্ছে এনিলিন। বলো তো এটা কি নির্দেশক হবে?
অর্থপেরা। হ্যাঁ, এটা অর্থপেরা। তাইলে এটা আর নাইট্রোবেনজিনের মধ্যে কার সক্রিয়তা বেশি? ও অ্যানিলিনের। হুম। তাহলে এই টপিক ক্লিয়ার নাকি? হুম। এবার আমরা পড়বো হচ্ছে আবিষীয় ধর্ম। অর্গানিকের এগুলো যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে অ্যারোমেটিক যৌগ থেকে আনসার করা খুব সহজ। অবশ্যই অর্থ প্যারা আর ম্যাটাটা ভালো করে শিখবা চিত্র সহ। বাসায় এখন এই চিত্রগুলো প্র্যাকটিস করবে, এগুলা কেমনে কোনটা দিচ্ছে কোনটা নিচ্ছে। এবার আসা হচ্ছে আমরা আবেশীয় ধর্ম পড়বো। আবেশীয় ধর্মের ক্ষেত্রে, আচ্ছা, আবেশীয় ধর্ম কার থাকবে? আবেশীয় ধর্ম থাকবে হচ্ছে বেনজিনের সাথে যে মূলকটা যুক্ত থাকবে তার। কার থাকবে? বেনজিনের সাথে যে মূলকটি যুক্ত থাকবে তার প্রভাব। এখন এটার জন্য দুইটা জিনিস মনে রাখবা। এক, যদি সিগমা বন্ধন থাকে, সিগমা বন্ধন থাকলে আবেশীয় ধর্ম, পাই বন্ধন থাকা যাবে না। আরেকটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, যদি আমার যে মূলকটা যুক্ত আছে, যে মূলক যুক্ত তার তড়িৎ ঋণাত্মকতা যদি কি হয়, তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, মাইনাস, নেগেটিভ মাইনাস ইন্ডাকশন ইফেক্ট, মাইনাস আই, মানে কি নেগেটিভ আবেশীয় ধর্ম, ঋণাত্মক আবেশীয় ধর্ম। আর যদি কম হয়, তড়িৎ ঋণাত্মকতা যদি কম হয়, কথা যদি কম হয়, তাইলে কে প্লাস আই ইফেক্ট। যেমন ধরো, আমি যদি বলি এই যে এটা ক্লোরিন, আর এটা হচ্ছে কি মিথাইল টলোইন আর কি। একটা হচ্ছে ক্লোরোবেনজিন, আরেকটা কি টলোইন। দুটোটাই কি অর্থপ্যারা না? এটাও কি অর্থ প্যারা, এটাও কি অর্থ প্যারা। আচ্ছা, অর্থ প্যারা আমরা কি শিখে আসছিলাম? বেনজিন বলে সক্রিয় না নিষ্ক্রিয়? সক্রিয়। কিন্তু দেখো, এই যে এখানে যে ক্লোরিনটা আছে, এটা কি কি বন্ধনে যুক্ত আছে? সিগমা বন্ধনে না? আমরা বলছিলাম না একক বন্ধন থাকলে সেটা কি, একক বন্ধন থাকলেই অর্থপ্যারা। আচ্ছা, এই যে এখানেও আমার সত্যটা মানছে। এখন বলো তো, এখানে ক্লোরিন আর এখানে কেন্দ্রীয়তে, এই এখানে কি আছে, কার্বন আছে, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ক্লোরিনের। ক্লোরিনের। তাহলে সে কি ইলেকট্রন দিবে না নিবে? নিবে, সে ইলেকট্রন নিয়ে যাবে। তাহলে নিলে কি, ওই যে বললাম নিলে কি মাইনাস আই, তাহলে এটা নেগেটিভ। তাহলে একই বেনজিন বলে সক্রিয় হয়েছে না নিষ্ক্রিয় হয়েছে? তাহলে দেখো, অক্টোপারা হয়েও সে কি হয়েছে, বেনজিন বলে
নিষ্ক্রিয়, কিন্তু আমরা কি নিষ্ক্রিয়। পড়ছিলাম অর্থপেরাতে কি বেঞ্জিন গুলো সক্রিয় না? তাহলে দেখো এটা হচ্ছে কি একটু এক্সেপশনাল আসবে পরীক্ষায়। এবার দেখো এটা এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, কিন্তু আমরা কি দেখছিলাম, সে বেঞ্জিন বলে কার্বন দিয়ে দেয়, তাহলে সেটা কি প্লাস আই ইফেক্ট। তাহলে কি বুঝলা বলো তো, কখন অর্থপেরা বেঞ্জিন বলে সক্রিয় হবে? মাইনাস ইন্ডাকশন হইলে না প্লাস ইন্ডাকশন হইলে? প্লাস। এই তো বুঝে গেছো। এবার আসো হচ্ছে আবেশীয় ধর্ম শেষ। কত সহজ যদি বুঝো। এবার আসো হচ্ছে তোমার মেসোমেরিক। এগুলা কোথাও পড়াবে না, এগুলো স্কুলে কলেজে কোথাও দেখাবে না। ঠিক আছে, এগুলো একবারে তোমার এডমিশনের জন্য সহ মেসোমেরিক ইফেক্ট সুন্দর করে নোট করে রাখবা। মেসোমেরিক ইফেক্টের জন্য মনে রাখবো পাই বন্ধন। যেমন মেটাতে কি ছিল, পাই বন্ধন না, ডাবল বন্ধন, দ্বিবন্ধন। তারপরে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, মুক্ত জোড় ইলেকট্রন। এখন খেয়াল করো, এখন আমি যদি বলি যে এই এই দুইটা দেখালাম, ধরো একটা হচ্ছে OH, এটা কেন দেখালাম, এটা কি ডাবল বন্ড আছে বলো, এটাতে কি ডাবল বন্ড আছে? আছে ডাবল বন্ড? আছে। নাই, ডাবল বন্ড নাই। তারপরও এটা মেসোমেরিক কেন? কারণ এটার মুক্ত জোড় ইলেকট্রন আছে কয় জোড়া? দুই জোড়া, মনে আছে? এটা দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সে কি করবে, এই দিয়ে দিবে। তাহলে কি দিচ্ছে না? এই মুক্ত জোড় ইলেকট্রন থাকলেই মেসোমেরিক হবে। এখন দিলে সে কি প্লাস এম, দিলে প্লাস, নিলে মাইনাস। এখন আবার তুমি যদি অন্যভাবে চিন্তা করো, অন্যভাবে যদি চিন্তা করো, সে কি একক বন্ধনে যুক্ত না? এই যে আমরা বলছিলাম একক বন্ধন হইলে কি, একক বন্ধন হইলে কি, একক বন্ধন হইলে আবেশীয় ধর্ম না, অর্থপেরা। ইন্ডাকশন না? তাহলে সে কি এখানে একক বন্ধনে যুক্ত আছে, আবার এখানে আছে কার্বন, এখানে আছে অক্সিজেন, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। তাহলে সে কি করবে, ইলেকট্রন নিয়ে যাবে। ইলেকট্রন যদি নিয়ে যায়, প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই, ঠিক আছে। তাইলে সে কিন্তু একই সাথে দুইটা ক্যারেক্টার বহন করতেছে। সে একক বন্ধনও আছে, আবার মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে তার দুইটা প্লাস আই মাইনাস এম, অর্থাৎ ধনাত্মক মেসোমেরিক ফলও আছে, ঋণাত্মক আবেশীয় ধর্ম আছে। এখন দেখা যায় মানে কোনটা বেশি দেবে। এখন ধরো একটা কথার কথা, তুমি অনেক ভালো ভালো কাজ করো, কিন্তু মাঝে মাঝে দুই একটা মিথ্যা কথা বলো, তাহলে ওই অনেক ভালো ভালো কাজের কাছে ওই মিথ্যা কথাগুলো কোনো মানে দুই একটা মিথ্যা কথা কোনো ব্যাপার না। অর্থাৎ হাইড্রোক্সিলটা বেনজিন বলে যত বেশি ইলেকট্রন দেয়, তার থেকে অল্প কিছু ইলেকট্রন নেয়। তাহলে কোনটার ফল বেশি, দেওয়ার ইফেক্টটা তার বেশি, সে দেয় বেশি নেয় কম। এ কারণে আমরা কোনটা বেশি মনে রাখবো, যদি বলে হাইড্রোক্সিল এটা কি ধনাত্মক মেসোমেরিক ফল বেশি না ঋণাত্মক আবেশীয় ধর্ম বেশি? প্রভাব বেশি, ঠিক আছে, ধনাত্মক মেসোমেরিক প্রভাব বেশি, মানে সে দেয় বেশি। ঋণাত্মক আবেশীয় ধর্ম কি কম। তাহলে বলো তো, তা সে কি বেনজিন বলে সক্রিয় হবে না নিষ্ক্রিয় হবে? বেনজিন বলে সক্রিয়কারী হবে, কেন? কারণ সে দেয় বেশি তো। বুঝছো? এইটা আবার বলবেন? মানে হচ্ছে হাইড্রোক্সিল একই সাথে তাহলে কি বলছি, যে আমাদের মেসোমেরিক ফলটা মনে রাখার জন্য দুইটা জিনিস মনে রাখা লাগবে, একটা হচ্ছে পাই বন্ধন আর একটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। যে কোনো একটা থাকলেই সে কি হবে, মেসোমেরিক প্রভাব দেখা দিবে। এখন মেসোমেরিক সাধারণত পজিটিভে হয়, মেসোমেরিক সবসময় কি করবে, ইলেকট্রন দিয়ে দিবে, কারণ পাই বন্ধন থাকলে ইলেকট্রন নেয় না। হ্যাঁ, নিতেও পারে, নিতেও পারে, বাট
দেখা গেছে যে ধনাত্মক ঋণাত্মক দুটোটাই হবে। এখন ধরো এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে এটা কি মেসোমেরিক ফল দেখা দিবে। এখন মুক্তজোড় ইলেকট্রন থাকলে সাধারণত দে, নেয় না। মুক্তজোড় ইলেকট্রন থাকলে সাধারণত দে। এই কারণে মুক্তজোড় ইলেকট্রনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে পারো, মুক্তজোড় ইলেকট্রনের ক্ষেত্রে সবসময় প্লাস হবে, আর পাই বন্ধনের ক্ষেত্রে মাইনাস মেসোমেরিক প্রভাব দেখা দিবে। এখন যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে, সে দিতেছে, এই কারণে আমরা ধনাত্মক। যেহেতু দিতেছে এই কারণে ধনাত্মক। আবার তুমি যদি আরেকটা জিনিস চিন্তা করো, যে একক বন্ধন থাকলে আমরা কি বলছিলাম, একক বন্ধন থাকলে আমরা বলছিলাম যে আবেশীয় ধর্ম। এখন তাহলে তার আবেশীয় ধর্মটাও আছে। এখন কি ধনাত্মক আছে না ঋণাত্মক আছে, কেমনে বুঝবো? ওই যে বলছিলাম যে এখানে এই কেন্দ্রীয় এখানে পরমাণু কি আছে, কার্বন। এই কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। তাহলে ইলেকট্রন নিয়ে নিবে, তাহলে মাইনাস ইন্ডাকশন প্রভাব। এখন হাইড্রোক্সিলের একই সাথে, মানে ফেনলের একই সাথে ধনাত্মক মেসোমেরিক প্রভাবটাও আছে, ঋণাত্মক মেসোমেরিক প্রভাব আবেশীয় ধর্মটাও আছে। এখন কোনটা বেশি? এখন আমি তোমাদেরকে এটা বলছিলাম যে এটা মনে রাখিও, সে যতটুক নেয় তার থেকে বেশি দেয়, যতটুক নিয়ে যাবে তার থেকে অনেক বেশি ইলেকট্রন সে বেঞ্জিন বলয়ের দিকে দেয়। তাহলে আলটিমেটলি এত বেশি দেয় যে ওই নেওয়াটা আর কেউ কি মানে দেখেই না। এই কারণে তার ধনাত্মক মেসোমেরিক প্রভাবটা বেশি। যেহেতু ধনাত্মক মেসোমেরিক প্রভাব বেশি, এই কারণে তাকে আমরা সবসময় বেঞ্জিন বলে সক্রিয়কারী বলবো, সে নিষ্ক্রিয়কারী না। বুঝছো? বুঝছো কিনা? জি ভাইয়া। জি। এখন যদি আমি বলি নাইট্রো বেঞ্জিন, এটা বলো তো তোমরা। নাইট্রো বেঞ্জিন আরেকটু আগে যে করাইছিলাম, এই যে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনে তো পাই বন্ধন আছে, এই যে। তাহলে বলো তো, সে কি ইলেকট্রন দেয় না নেয়? মনে আছে? নিয়ে যায়। সে ইলেকট্রন কি করে? নিয়ে যায়। তাহলে সে কি মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস। ঠিক আছে, মাইনাস মেসোমেরিক প্রভাব। আর মাইনাস মেসোমেরিক প্রভাবের ক্ষেত্রে কি মনে রাখবা? বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। এটা বলো তো কি হবে? বেনজালডিহাইড। বলো তো কি হবে, প্লাস এম না মাইনাস এম? বলো। বুঝো নাই তাহলে? বুঝলে তো বলতে পারতা। দেখো, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। তাহলে ও যদি ইলেকট্রন নিয়ে যায়, এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, তাহলে কি ও কি দিবে না নিবে? নিবে। নিলে কি মাইনাস এম। বুঝছো? এই এতটুকু মনে জি রাখলেই ভাইয়া। হয়েছে। এতটুকু মনে রাখলেই হয়েছে, তাহলে আমাদের অর্থ প্যারা শেষ, মেটা শেষ। ধনাত্মক মেসোমেরিক, ঋণাত্মক মেসোমেরিক, ধনাত্মক আবেশীয় ধর্ম, ঋণাত্মক আবেশীয় ধর্ম সব মোটামুটি শেষ। আজকে তোর পর্যন্তই। ঠিক আছে। ওকে।